আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কথিত কয়েকজন সাংবাদিক নেতার শেখ হাসিনার সরকারের উচ্ছিষ্টভোগী পদলেহনকারী বেশ কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে এবং এই যে ফেসবুকের ওয়াল থেকে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে ছবিটি, কারণটি কি? সাধারণ মানুষের তুমুল কৌতূহল, অনেক ধরনের প্রশ্ন এর সাথে জড়িয়ে রয়েছে এবং নিশ্চয়ই এর অনেক ধরনের তাৎপর্য রয়েছে, একটি দুটি নয়। এবং মানুষ নানান ধরনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে যে শেখ হাসিনার পদলেহনকারী, নানান ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারী এইসব কথিত সাংবাদিক নেতাদের সঙ্গে জামাতের আমির কেন, অথবা জামাতে আমিরের সঙ্গে তারা এই ধরনের খোশ গল্পে মেতে ওঠে চা চক্রের মধ্যে কেন তাদেরকে দেখা যাচ্ছে? খুবই যৌক্তিক প্রশ্ন। আমি একটু একটু করে বলি। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার পিছনে যারা প্রত্যক্ষভাবে অনেকাংশে দায়ী, তার রাজনৈতিক দলের পরিষদ, তার মন্ত্রী পরিষদের সদস্যরা, সুশীল সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবীদের একাংশ এবং এই যে সাংবাদিক, কথিত সাংবাদিক এবং কথিত সাংবাদিক নেতাদের একাংশ চরমভাবে দালালি করেছিলেন, দাবিদারি করেছিলেন, চাটুকারিতা করেছিলেন, যার কারণে শেখ হাসিনা যা ইচ্ছে তাই করতে পারত, উৎসাহ পেত। তাদেরই কয়েকজন, মঞ্জুরুল হাসান বুলবুল, কথিত সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, কথিত সাংবাদিক নেতা ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, আরও অনেকে ছিলেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। তাদেরকে হয়তো খুব বেশি একটা চেনা যাচ্ছে না, কিন্তু এই কথিত মানুষগুলোর ছবি বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই ছবিটি কবের? ছবিটি হচ্ছে গত বৃহস্পতিবার। যেহেতু সাংবাদিকদের মধ্যে তুমুলভাবে বিভক্ত দুটি অংশ আছে, একটি হচ্ছে বিএনপি জামাতপন্থী সাংবাদিক আর একটি হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক। তো বিএনপি জামাতপন্থী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যু হয়েছে। তার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য দলমত নির্বিশেষে সবাই যেতে পারেন, তাতে আপত্তি নেই, এটা হওয়ারই কথা। অথবা আমাদের দেশে তো আর সেই সংস্কৃতি গড়ে ওঠেনি যে বিরোধী দলের নেতাদের সঙ্গে প্রতিপক্ষর বা সরকারি দলের নেতাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা সবসময় উঠা বসা করবে, একই টেবিলে বসবেন, আড্ডায় মেতে উঠবেন, এমনটা তো হয় না। তো স্বাভাবিকভাবেই মানুষের চোখে এটি একটু অন্যরকম লেগেছে, কিন্তু তার চেয়েও বেশি প্রশ্ন জাগছে যে এর মধ্যে রাজনৈতিক কোনো সমীকরণ আছে কিনা এবং বিশেষ অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। থাকতেই পারে, আমি এক এক করে আসছি। এবং এই ছবিটি জানাজার আগে যতদূর জানা গেছে, এখন এই কটি মানুষ সম্পর্কে আগে একটু পরিচয় দেওয়া দরকার। আপনারা অনেকেই জানেন, খুব ভালো করে চেনেন, তারপরে একটু বলি। কে এই মঞ্জুর হাসান বুলবুল? তিনি বিএফইউজের সাবেক সভাপতি, সাবেক মহাসচিব। নানান ধরনের অনৈতিক সুবিধা গত 15-16 বছরে আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছে। চেতনার ব্যবসা করে, চেতনার বুলি উড়িয়ে প্লট, ফ্ল্যাট, একের পর এক বিদেশ যাত্রার অনৈতিক সুবিধা, টেলিভিশনের লাইসেন্সও তিনি নিয়েছেন এবং সেই টেলিভিশন লাইসেন্স বিক্রি করেছেন একাধিক জায়গায়। কোটি কোটি টাকায় এক জায়গায় শেয়ার বিক্রি করেছেন, তাকে না দিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করেছেন। এই মঞ্জুর হাসান বুলবুল 21 টেলিভিশন যখন দখল হলো, শেখ হাসিনার নির্দেশে গোয়েন্দা বাহিনীর সহায়তায় এস আলম গ্রুপ নিয়ে নিল এবং তাদের অন্যতম ক্রিয়ানকের ভূমিকায় ছিলেন এই মঞ্জুর হাসান বুলবুল। সিইও হয়ে এসেছিলেন, একজন সাংবাদিক নেতা দখলকৃত একটি গণমাধ্যমের সিইও হয়ে আসেন, প্রধান নির্বাহী হয়ে আসেন এবং তার বিরুদ্ধে আরও নানান ধরনের অপকীর্তি রয়েছে, নানান কাহিনী রয়েছে, সেগুলার এখানে উচ্চারণ করতে আমার রুচিতে বাড়ছে। ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার পরে বিভিন্ন মত পথের যে সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এই আন্দোলনটিকে নস্যাৎ করার জন্য পুরস্কার দেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে। তাকে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা করা হলো এবং এটা তো সর্বজন বিদিত যে সাগরণীর রক্তের উপর দিয়ে তিনি তথ্য উপদেষ্টা হয়েছিলেন এবং খুব স্বাভাবিকভাবে সে আন্দোলনে ভাটা পড়ল। ইকবাল সোবহান চৌধুরী চেতনার ব্যবসা করেন, চেতনার বুলি উড়ান,
অথচ গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যে কজন মানুষ বিবৃতি দিয়েছিলেন তার মধ্যে 1 নম্বরের সিগনেচার ছিল ইকবাল সুবহান চৌধুরীর। তার সাংবাদিক হিসেবে কোনো কিছু দেখানো যাবে, কিন্তু সাংবাদিক নেতা বনে গেছেন। কতবার যে বিভিন্ন সাংবাদিক সংগঠন ডিইউজে থেকে শুরু করে বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এইসবের মহাসচিব সভাপতির দায়িত্ব পালন করেছেন, তার ঠিক নাই। এবং তিনি যে কত টাকার মালিক, তার সাংবাদিকতা আমরা দেখি না, তার কোনো অ্যাক্টিভিটিস দেখি না, কিন্তু তিনি কত টাকার মালিক সেটি হিসেব করে পাওয়া যাবে না। আর ভোট তিনি কীভাবে কিনতেন সেটাও মানুষ কম বেশি জানে, কত টাকা তিনি উড়াতেন। আবুল কালাম আজাদ, তিনি বাসসের কয়েকবারের সম্পাদক এবং নানান ধরনের অনৈতিক সুবিধা নিয়েছেন। পেছন থেকে নানান খেলা উতরিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হয়েছেন। এবং এরাই, এই যে আওয়ামীপন্থী যারা সাংবাদিক, তাদের নেতা বনে গিয়েছিলেন, অভিভাবক বনে গিয়েছিলেন। এদের কাছ থেকে কেউ কি সাংবাদিকতার ন্যূনতম নজির দেখতে পেয়েছেন? আমরা পাবো তেমন কোনো দৃষ্টান্ত এদের কাছ থেকে, কোনো ভালো সাংবাদিকতার? কিন্তু তারা মোড়ল সেজে আছেন, মোড়ল সেজে ছিলেন। সাংবাদিকদের নেতা হয়ে গণমাধ্যম কর্মীদের চাকরি খেয়ে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা যেভাবে পালন করেছেন, এটি আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। সেই তাদের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের ছবি, তারা ভুল পাল্টাচ্ছেন। তারা যেভাবে চেতনাজীবী ছিলেন আওয়ামী লীগের, তারা এখন যদি জামাতে জয়েনও করেন, এতে আমরা অবাক হব না। তবে এই মানুষগুলোর যে মিনিমাম ন্যূনতম কোনো লাজ লজ্জা নেই, সেটুকু বুঝতে তো বাকি থাকে না। আর আমরা তো আগেও বুঝেছি, যেমন শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে তাদের যে হাত কচলানো, তাদের যে স্তুতি বাক্য, তাদের যে প্রশংসার বাণে ভাসিয়ে দেওয়া শেখ হাসিনাকে, বিশ্ব নেতা হয়ে যাচ্ছেন, আমরা আপনাকে হারাচ্ছি, এই ধরনের কথাও তারা বলেছেন। তারা এখন জামাতের আমিরের সঙ্গে বসেন। আচ্ছা, কেন বসেন? পুনর্বাসিত হতে। খুব সহজ কথা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী থেকে শুরু করে অধ্যাপক, শিক্ষক, কথিত সুশীল প্রতিনিধি, বুদ্ধিজীবী, সাংবাদিকদের অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তারা কী করছেন তারাই জানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি অবাক হয়েছি এই মানুষগুলো ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বসার ছবি দেখে। কেন? আমিও ধরে নিয়েছিলাম যে এই মানুষগুলো আত্মগৌরব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মঞ্জুর হাসান বুলবুল, ইকবাল সুবহান চৌধুরী রাজধানীর শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি। এই হত্যা মামলাগুলো রয়েছে, এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যে যাকে তাকে ধরে সব হত্যা মামলায় ঢুকানো হচ্ছে। এই মামলাগুলো গ্রাউন্ড কী হতে পারে, ভবিষ্যৎ কী হতে পারে, সেটি এক ধরনের বিতর্ক। আবার বড় একটি বিতর্ক হচ্ছে, এই হত্যা মামলায় যারা সাংবাদিকদের মধ্যে আসামি হয়েছেন, তাদের কাউকে ধরা হচ্ছে, অথচ এদের ধরা হচ্ছে না। মঞ্জুর হাসান বুলবুল, ইকবাল সুবহান চৌধুরী, কেন? সমস্যাটি কোথায়? সরকারের সাথেও বা তাদের দেন দরবার কী হয়েছে? আমরা জানি যে এরকম শোনা যায় সরকারে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে জামাত ইসলামী। জামাত পিছন থেকে অনেক কিছুতে কলকাঠি নাড়ছেন, অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছে জামাত, এরকমটি শোনা যায়। তাহলে কি আমরা ধরে নেব যে জামাতের হাত ধরে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছেন? যদি হয়ে থাকেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার জামাত, অনেকে বলছেন জামাত এদের সঙ্গে বসবে কেন? বা জামাতের আমির শফিকুর রহমান, তিনি কেন তাদেরকে সময় দিলেন একই সঙ্গে চা, ফল, ফ্রুটস বা নাস্তা করছেন? কেউ বলছেন যে না, কেউ যদি তাদের সাথে গিয়ে দেখা করেন তিনি কি উঠে যাবেন? অবশ্যই উঠে যাওয়ার কথা, তারা হত্যা মামলার আসামি। এবং জামাতের আমির আমরা জানি বা যতটুকু শুনছি, তিনি অনেক বিদগ্ধজন, তিনি পাণ্ডিত্যপূর্ণ একজন মানুষ। তিনি তো যে কোনো কাজের অজুহাত দিয়ে ওখান থেকে উঠে যেতে পারতেন, যাননি। তাহলে জামাতের স্বার্থ কী হতে পারে? যেহেতু জামাতের সঙ্গে বিএনপির বিচ্ছেদ হয়ে গেছে, জামাত এখন চেষ্টা করছে এককভাবে একটি রাজনৈতিক জোট গঠন করে ইসলামিক বিভিন্ন দল নিয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে, এবং জামাতের ভোট ব্যাংকে আওয়ামী লীগের কিছু হলেও ভোট নিয়ে আসার চেষ্টা। এই চেষ্টা থেকে যদি তাদেরকে হাতে রাখা যায় বা সুসম্পর্ক তৈরি করে কিছু ভোট অন্তত বাগিয়ে আনা যায়, খারাপ তো কিছু হবে না। হতে পারে, সেটাও অস্বাভাবিক কিছু নয়। সমীকরণ নানানভাবে চলতে পারে, চলছে। কিন্তু সত্যি অবাক হওয়ার বিষয়,
এই মঞ্জুর হাসান বুলবুল, ইকবাল ওসমান চৌধুরী, আবুল কালাম আজাদ, ওমর ফারুকদের যেমন মিনিমাম কোনো লাজ লজ্জা নেই, তাদের আরও অনেক কাহিনী রয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময়। ঠিক একইভাবে আমরা দেখলাম অবাক বিস্ময়ে জামাতের নেতারা তাদের সঙ্গে এক টেবিলে বসে। আমি আবারও বলি, এক টেবিলে বসতে সমস্যা হওয়ার কথা নয়, আমরা চাই সেরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, রাজনৈতিক সহাবস্থানের বিষয়টি, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সেই বিষয়টি নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।